ওয়েলকাম লার্নার্স টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে আছে অফ স্টাডিজ। এটা একটি অফ স্টাডিজ ইজ অ্যান এসে রিটেন বাই ফ্রান্সিস বেকন অ্যান্ড অফ স্টাডিজ ওয়াজ পাবলিশড ইন 1625। 1625-এ এটা প্রকাশিত হয়েছিল অফ স্টাডিজ এই প্রবন্ধটি। ফ্রান্সিস বেকন একজন স্টেটসম্যান ছিলেন, অর্থাৎ একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি একজন রাইটার ছিলেন, এসেইস্ট ছিলেন। তিনি বহু এসে লিখেছেন। তার এই অফ স্টাডিজের আর একটা তিনি এসে লিখেছিলেন অফ ট্রাভেল, অফ স্টাডিজ অফ ট্রাভেলস, এরকম আর একটা এসে আছে অফ ট্রাভেলস নাম। যাই হোক, ফ্রান্সিস বেকন 1625 সালে এই অফ স্টাডিজটা তার পাবলিশড হয় এবং হি ডাইড ইন দ্য ইয়ার 1626, অর্থাৎ 1626-এ 1626 সালে তিনি মারা যান এই ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত লেখক ছিলেন, পলিটিশিয়ান ছিলেন এবং সায়েন্টিস্টও ছিলেন। বিজ্ঞানে তার অবদান অনস্বীকার্য। তা ফ্রান্সিস বেকন লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন, ইংল্যান্ডে। এইখানে অফ স্টাডিজ অর্থাৎ পড়াশোনার যে ইম্পর্টেন্স অফ স্টাডিজ, হোয়াই শুড উই স্টাডি, কেন আমরা পড়াশোনা করব, পড়াশোনা করে আমাদের কি কি হয়, আর কোন সাবজেক্ট কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে, বা কি পড়লে কি হওয়া যায়, বা পড়ার গুরুত্বটা কি, পড়াশোনা কেন দরকার, এইটাই হচ্ছে এই প্রবন্ধের মূল সার মর্ম। টেক্সটটা আমি পড়ে দিচ্ছি, সম্পূর্ণ লাইন বাই লাইন আমি অ্যানালাইজ করে দেবো এবং বাংলায় মিনিং বলে দিচ্ছি। স্টাডিজ সার্ভ ফর স্টাডিজ, দেখো অফ স্টাডিজটাকে আগে ভাঙি। অফ স্টাডিজ অর্থাৎ পড়াশোনার সম্বন্ধে। কী সম্বন্ধে? এটা পড়াশোনার সম্বন্ধে। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর একটি এসে লিখেছিলেন, প্রবন্ধ, নাম ছিল শিক্ষা। সেখানে তিনি শিক্ষা সম্বন্ধে অনেক কথা বলেছিলেন। এখানে পড়াশোনা নিয়ে ফ্রান্সিস বেকনের মতামত প্রকাশিত হয়েছে। দেখা যাক কি বলছে। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, অর্থাৎ সার্ভটাকে কমন নিয়েছে। স্টাডিজ সার্ভ ফর, অর্থাৎ এখানে সার্ভ ফর মানে কি? প্রোভাইড, দেয়, প্রদান করে, সার্ভ করে, পরিষেবা দেয়। পড়াশুনো পরিষেবা দেয়, প্রদান করে। ডিলাইট, খুশি দেয়, আনন্দ দেয়। ডিলাইট মানে আনন্দ। আর কি দেয়? অর্নামেন্ট, ফর অর্নামেন্ট, অর্থাৎ সার্ভ ফর অর্নামেন্ট। অর্নামেন্ট মানে কি? গহনা, অর্থাৎ সাজানো। ভাষাকে সাজানোর জন্য দরকার, ভাষাকে সুগঠিত এবং মাধুর্যপূর্ণ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে অর্নামেন্ট। আমরা যেরকম সাজি, আমাদেরকে দেখতে সুন্দর করতে গেলে কি করতে হয়? আমাদেরকে সাজাতে হয়, অর্নামেন্ট গ্রহণ করতে হয়, গহনা পরাতে হয়। তাই যে কোনো জিনিসকে সাজাতে গেলে, তাই ভাষাকেও সাজাতে গেলে, আমাদের পড়াশোনাকেও সাজাতে গেলে, অর্থাৎ একটা ভাষাকে সাজাতে গেলে আমাদের দরকার অর্নামেন্ট, অর্নামেন্টেশন। আর কি? অ্যান্ড ফর এবিলিটি, এবং এবিলিটি দেয়, অর্থাৎ সামর্থ্য, ক্যাপাবিলিটি তৈরি করে। স্টাডিজ আমাদেরকে এবিলিটি দেয়। তাহলে কি কি দেয়? স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, অর্নামেন্ট অ্যান্ড এবিলিটি। দিস থ্রি থিংস আর নেসেসারি ফর লার্নিং। দেয়ার চিপ ইউজ, এই যে দেয়ার মানে কার? পড়াশোনা, স্টাডিজ। দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট, আনন্দ বা খুশি, তাদের খুশির জন্য, অর্থাৎ পড়াশোনাতে যে খুশি আছে, আনন্দ আছে, ডিলাইট আছে, সেই ডিলাইটের জন্য যে আনন্দ আমরা পাবো, দেয়ার চিপ ইউজ, তাদের প্রধান ব্যবহার, ফর ডিলাইট, আনন্দের জন্যে, সেটা কোথায় পাবো? ইজ ইন প্রাইভেটনেস, সেটা হচ্ছে অর্থাৎ ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত গোপনীয়তায়, অর্থাৎ একাকিত্ব। যখন আমরা প্রাইভেটনেসে থাকবো, ইজ ইন প্রাইভেটনেস, অর্থাৎ যখন একাকী থাকছি,
তখন পড়াশোনা বই পড়লে কিন্তু আমরা আনন্দ পাই। অ্যান্ড রিটায়ারিং, রিটায়ারিং মানে কি, বিশ্রাম, অর্থাৎ অবসর সময়ে যখন কোনো কাজ থেকে এসেছি বা ক্লান্ত হয়ে গেছি, রিটায়ারিং যখন হচ্ছে বা প্রাইভেটনেস একা একা রয়েছো, তখন যদি পড়াশোনা করো, কোনো বই পড়লে, যে কোনো বই, সেটা কিন্তু আমাদের আনন্দ দেবে, ডিলাইট দেয়। ফ্রান্সিস বেকন এই মতামত পোষণ করেছেন। তিনি ভেঙে বুঝিয়ে দিচ্ছেন কি করে আমরা ডিলাইট পাই, কোন সময় আমরা ডিলাইট পাই, প্রাইভেটনেসে আর রিটায়ারিংয়ে। ফর অর্নামেন্ট, এবার অর্নামেন্টেশনের ব্যাপারটা কি, অর্থাৎ গহনা, সাজানো, সাজগোজ। সাজগোজ, অর্নামেন্ট অর্থাৎ গহনার জন্য, অর্থাৎ সাজানোর জন্য কি দরকার, ইজ ইন ডিসকোর্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিসকোর্স? ডিসকোর্স মানে হচ্ছে ডিসকাশন, আলোচনা। আলোচনার মাধ্যমে আমরা ডিসকাশনে, ডিসকোর্স মানে ডিসকাশন, ইজ ইন ডিসকোর্স। অর্নামেন্ট হবে, সেটা আমরা অর্নামেন্ট অর্জন করতে পারবো কীভাবে, ডিসকোর্সে। অ্যান্ড ফর এবিলিটি, আর এবিলিটির কথা বলতে গেলে, এবিলিটি যেটা সামর্থ্য অর্থাৎ ক্যাপাবিলিটি, যেটা কম্পিটেন্সি তৈরি করছে আমাদের মধ্যে, এবিলিটি, সেটা হচ্ছে ইজ ইন দ্য জাজমেন্ট, সেটা আমরা জাজমেন্টে পাবো, অর্থাৎ ডিসার্নমেন্ট, বিচার বিবেচনা। বিচার বিবেচনাকে আমরা জাজমেন্ট বলি, কোনো কিছু সিদ্ধান্ত, সেটাকে জাজমেন্ট বলা যায়। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, এখানে ডিসপোজিশন মানে কি, ডিসপোজিশন মানে হচ্ছে, সাধারণ মানে হচ্ছে স্বভাব, স্বভাব চরিত্রকে বলা হয় ডিসপোজিশন। তাহলে ডিসপোজিশন বলতে কি বোঝানো হয়েছে এখানে, ডিসপোজিশন অফ বিজনেস রেফার্স টু দ্য ওয়ে ইন হুইচ সামথিং ইজ অ্যারেঞ্জড স্পেশালি ইন রিলেশন টু আদার থিংস, অর্থাৎ অন্য জিনিসের জন্য যে পথে সেগুলোকে সজ্জিত করা হয়, সাজানো হয়, অর্থাৎ কোনো কাজটাকে একটা তার সজ্জিত করা, কোনো কাজটাকে, অর্থাৎ আমার যদি এবিলিটি, সেই এবিলিটিটা তৈরি করবে হচ্ছে স্টাডিজ, অর্থাৎ কোনো কাজকে আমি যে সুসজ্জিতভাবে করব, তার মধ্যে যে একটা শেপ দেবো, ডিসপোজিশন দেবো, অর্থাৎ তার যে পদ্ধতিতে আমি অ্যারেঞ্জ করব, বা আমি কোন রিলেশন একটার সঙ্গে আরেকটার যে সামঞ্জস্য বজায়, সেটাকে বলছে ডিসপোজিশন অফ বিজনেস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। নেক্সট কি বলছে, ফর এক্সপার্ট মেন, এবার তিনি উদাহরণস্বরূপ বলছেন। প্রথমে তিনি বলে নিলেন, ফ্রান্সিস বেকন বললেন, কি বললেন, ফ্রান্সিস বেকন বললেন যে আমাদের স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, অর্নামেন্ট, এবিলিটি, অর্থাৎ তিনটে জিনিস আমরা পাচ্ছি। কি কি পাচ্ছি, ডিলাইট পাচ্ছি, অর্নামেন্ট পাচ্ছি, অ্যান্ড এবিলিটি পাচ্ছি। এবার ডিলাইটের কখন ব্যবহার হচ্ছে, আমরা ডিলাইটটা কখন পাচ্ছি সেগুলো বললেন। তারপরে বললেন যে অর্নামেন্ট কখন হচ্ছে, ডিসকোর্সে হচ্ছে, অর্থাৎ আলোচনা, ডিসকাশন থেকে বেরিয়ে আসছে। আর এবিলিটি কিসে হচ্ছে, জাজমেন্ট এবং ডিসপোজিশন অফ বিজনেস। ফর এক্সপার্ট মেন, অর্থাৎ যারা এক্সপার্ট, স্কিল্ড, এক্সপার্ট অর্থাৎ এক্সপিরিয়েন্সড, যারা অভিজ্ঞ ব্যক্তি, যারা এক্সপার্ট, নিপুণ, দক্ষ মানুষজন কি করে, ক্যান এক্সিকিউট, ক্যান অ্যাকমপ্লিশ, এক্সিকিউট মানে সম্পাদন করা, অ্যাকমপ্লিশ করেন। অ্যান্ড পারহ্যাপস, সম্ভবত, জাজ অফ পার্টিকুলার্স, পার্টিকুলার্স মানে নির্দিষ্ট যে ঘটনা বা কাজ, সেইগুলোকে তারা সম্ভবত জাজ করে, বিচার করতে পারে। এক্সপার্ট মেনরা এক্সিকিউট করে এবং জাজ করে, বিচার করে, ওয়ান বাই ওয়ান, একটা এক এক করে তারা বিভিন্ন কাজকে অ্যাকমপ্লিশ করে। এক্সিকিউট মানে অ্যাকমপ্লিশ, আর পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, ওয়ান বাই ওয়ান করে। বাট দ্য জেনারেল কাউন্সেলস মানে অ্যাডভাইসেস, কিন্তু যে জেনারেল অ্যাডভাইসেসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি, অ্যান্ড দ্য প্লটস মানে কি, প্লটস মানে এখানে প্ল্যানস, জেনারেল কাউন্সিলসের ক্ষেত্রে অ্যান্ড দ্য প্লটস এবং বিভিন্ন যে পরিকল্পনা, প্ল্যানস। অ্যান্ড মার্শেলিং অফ অ্যাফেয়ার্স, মার্শেলিং অফ অ্যাফেয়ার্স মানে কি, মার্শেলিং শব্দের অর্থ হচ্ছে অ্যাসেম্বলিং, সাজানো, অ্যাসেম্বলিং বা টু অ্যারেঞ্জ, মার্শাল থেকে এসছে, মার্শাল মানে হচ্ছে টু
অ্যারেঞ্জ ইন অর্ডার অর্থাৎ সজ্জিত করা, সাজানো, অফ অ্যাফেয়ার্স কাজগুলোকে কি সুসজ্জিত করা। সেগুলো কোথা থেকে আসে? এই যে সাধারণ যে কাউন্সেলসগুলো অর্থাৎ অ্যাডভাইসেসগুলো, উপদেশগুলো আসবে কাম বেস্ট, সবচাইতে ভালো আসে ফ্রম দোজ, তাদের কাছ থেকে দ্যাট আর লার্নড, দ্যাট আর এডুকেটেড পার্সন থেকে আসে, লার্নড পার্সনের কাছ থেকে কিন্তু আসবে সেগুলো, জেনারেল কাউন্সেলসগুলো। টু স্পেন্ড টু মাচ, তারপর ফ্রান্সিস বেকন কি বলছেন? টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ, পড়াশোনায় যদি অতিরিক্ত সময় নষ্ট করা হয়, অর্থাৎ শুধু পড়েই যাচ্ছে এরকম যদি কেউ থাকে, যাকে বলা হয় বুক ওয়ার্ম, গ্রন্থকীট, শুধু বই পড়ে, শুধু পড়ে যাওয়াটা, সেটা কিন্তু স্লথ, সেটা হবে লেজিনেস, সেটা কিন্তু লেজিনেস তৈরি হবে, আলসি করে তুলবে। অতিরিক্ত পড়লে আলসি হয়ে যায়, এটা ফ্রান্সিস বেকনের মতামত। টু ইউজ দেম, সেগুলোকে ব্যবহার করা, টু মাচ ফর অর্নামেন্ট, অর্থাৎ যদি অর্নামেন্ট মানে শো অফ, অর্নামেন্ট মানে কি? গহনা, সাজানো, অর্থাৎ যদি তুমি অতিরিক্ত অর্নামেন্ট ব্যবহার করো তোমার পড়াশোনাকে যদি অর্নামেন্টের জন্য যদি শিখতে চাও, সেটা হবে আফেক্টেশন, সেটা হয়ে যাবে আফেক্টেশন, সেটা হয়ে যাবে ভান, সেটা হবে ফলস জেস্চার বা অ্যাটিটিউড, ভাড়ামি ছাড়া কিছু না, অ্যাফেক্টেশন হয়ে যাবে, অর্থাৎ ভান, সেটা তুমি প্রিটেন্স করছো, অর্থাৎ অর্নামেন্ট ব্যবহার করেছো টু মাচ, কথায় কথায় তুমি অর্নামেন্ট ব্যবহার করছো, অর্থাৎ গহনা পরাচ্ছ ভাষাকে বা শিক্ষাকে, পড়াশোনাকে। টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস, যদি জাজমেন্ট করো, টু মেক জাজমেন্ট, বিচার যদি করা হয় হোলি মানে কমপ্লিটলি, বাই দেয়ার রুলস, তাদের নিয়ম দিয়ে, একবারে নিয়মানুবর্তিতভাবে, রুলস দ্বারা, যা রুলস আছে নিয়ম অনুসারে যদি সব কিছুকে জাজ করা হয়, তাহলে ইজ দ্য হিউমার অফ আ স্কলার, স্কলার মানে কি? পেডান্ট ব্যক্তি, অর্থাৎ পণ্ডিত ব্যক্তি বা লার্নড পার্সনকে আমরা বলি স্কলার। একজন স্কলারের ক্ষেত্রে এটা কিন্তু হাস্যকর ব্যাপার হবে, হিউমার হবে তার কাছে, একজন স্কলারের কাছে এটা হয়ে উঠবে হাসি। সব কিছু কিন্তু রুলস দিয়ে বিচার করা যাবে না, সব কিছুকে জাজ করা যায় না পড়াশোনার রুলস দিয়ে, অর্থাৎ কিছু মানবিক রুলসও থাকে যেটা তোমাকে বুঝে করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বাড়াতে হবে, এইটা বোঝাতে চাইছেন লেখক। দে পারফেক্ট, তাহলে কি করে? দে পারফেক্ট, দে মানে স্টাডিজ পারফেক্ট, অর্থাৎ নিখুঁত করে তোলে, পারফেক্ট নেচার, আমাদের প্রকৃতিকে, আমাদের চরিত্রকে, ক্যারেক্টার, এখানে নেচার মানে ক্যারেক্টার, আমাদের ক্যারেক্টারকে কি করে? পারফেক্ট করে, নিখুঁত করে, একদম সুন্দর, একদম পারফেক্ট করে দেয়, নিখুঁত করে দেয়, ত্রুটিহীন করে, অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং স্টাডিজ এবং নেচার, আমাদের যে স্টাডিজ সেটা পারফেক্টেড হয়, সেটাও নিখুঁত হয় বাই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার দ্বারা, অভিজ্ঞতার মাধ্যমে সেটাও, পড়াশোনাও পারফেক্টেড হয়, অর্থাৎ স্টাডিজ পারফেক্ট করছে আমাদের স্বভাব চরিত্রকে, চরিত্র গঠন করছে, আবার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা কিন্তু শিখছি। যেরকম ডাক্তারের কাছে যদি কোনো কেউ থাকে, ডাক্তারের সঙ্গে সঙ্গে দেখবে তিনিও শিখে যাচ্ছেন এক্সপিরিয়েন্সের ওপরে কোনো শিক্ষা হয় না। ফর ন্যাচারাল এবিলিটিস, কারণ ন্যাচারাল এবিলিটিস যেগুলো স্বাভাবিক যে এবিলিটিসগুলো আছে, অর্থাৎ সামর্থ্য, ন্যাচারাল যেগুলো আমরা বাই নেচার আমরা শিখতে পারি বা শিখি, বাই ন্যাচারাল, ফর ন্যাচারাল এবিলিটিসের ক্ষেত্রে কী, ন্যাচারাল এবিলিটিসগুলো কেমন? আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, সাধারণ প্রকৃতির যে উদ্ভিদ বা গাছের মতো, স্বাভাবিক গাছের মতো, প্ল্যান্টসের মতো, বৃক্ষের মতো, দ্যাট নিড প্রুনিং, যেটা দরকার প্রুনিং মানে কি? ছাঁটাই কাটাই দরকার, প্রুনিং দরকার, কি দরকার? প্রুনিং দরকার, অর্থাৎ একটু ছাঁটাই দরকার। যেরকম
গাছপালাকে একটু যদি ছাঁটা হয়, একটু যদি প্রুনিং করা যায়, তাহলে কিন্তু সেই গাছটাকে দেখতে ভালো লাগে এবং গাছটার বৃদ্ধি আরও সুন্দর হয়ে ওঠে। তাই বলছেন যে ন্যাচারাল এবিলিটিসগুলো কিন্তু ন্যাচারাল প্ল্যান্টসের মতো, সেগুলো শুধু একটু দরকার কি, প্রুনিং দরকার। প্রুনিং দরকার অর্থাৎ প্রুনিং মানে ছাঁটাই, অর্থাৎ একটু কাটছাঁট দরকার, একটু শেপিং দরকার। এখানে প্রুনিং মানে শেপিং। বাই স্টাডি, পড়াশোনার দ্বারা। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ, এটা জোর দিয়ে বোঝানোর জন্যে ফর দ্য সেক অফ এমফ্যাসিস রাইটার এখানে ডু ব্যবহার করেছেন। স্টাডিজ দেমসেলভস, পড়াশোনা কি করে, লেখাপড়া বা পড়াশোনা, দেমসেলভস ডু গিভ ফোর্থ, প্রদান করে, ডাইরেকশনস, পথ নির্দেশ করে, অর্থাৎ পথ দেখিয়ে দেয়, দিক দেখায়, নির্দেশনা দেয়, ডাইরেকশনস দেয়, টু মাচ অ্যাট লার্জ, খুব বেশি করে দেবে, খুব বেশি দেবে। কখন? এক্সেপ্ট, যদি না, দেই বি বাউন্ড, যদি পড়াশোনাকে, দে মানে পড়াশোনা, স্টাডিজ, বি বাউন্ডেড, যদি তাদেরকে বাধা না হয়, ইন বাই এক্সপিরিয়েন্স, যদি তাদেরকে বাধা হয়, ইন বাই এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের মাধ্যমে যদি বাধা না হয়, সরি, এক্সপিরিয়েন্সের মাধ্যমে যদি পড়াশোনাকে অভিজ্ঞতার মাধ্যমে যদি বেঁধে ফেলা না হয়, তাহলে কিন্তু ডাইরেকশনস দেবে না, অর্থাৎ তখনই দেবে যদি না বাধা হয়। এখানটা একটু বুঝতে হবে, যদি না বাধা হয় এক্সপিরিয়েন্সের মাধ্যমে পড়াশোনাকে, তাহলে কিন্তু এটা ডাইরেকশনস দেবে বেশি, ব্যাপকভাবে। অ্যাট লার্জ, এটা একটা ফ্রেজ, অ্যাট লার্জ ইজ দ্য ফ্রেজ, এর মানে হচ্ছে ব্যাপকভাবে। নেক্সট, ক্র্যাফটি ম্যান, ক্র্যাফটি মানে কি, ক্র্যাফটি মানে ক্লেভার, ক্র্যাফটি শব্দের অর্থ হচ্ছে ক্লেভার। ক্র্যাফটিম্যানরা অর্থাৎ যারা চালাক চতুর ব্যক্তিরা কি করে, কন্ডেম স্টাডিজ, কন্ডেম মানে নিন্দে করা, কন্ডেম করে, কি করে, কন্ডেম করে, স্টাডিজ পড়াশোনাকে কি করে, নিন্দে করে। সিম্পল মেন অ্যাডমায়ার দেম, সাধারণ লোকরা, সহজ সরল সাধারণ মানুষ কি করে, প্রশংসা করে, অ্যাপ্লড, অ্যাডমায়ার মানে অ্যাপ্লড, অ্যাপ্রিসিয়েট স্টাডিজকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে সিম্পল মানুষজন, যারা সহজ সরল সাধারণ মানুষ। আর চতুর লোকরা, চালাক লোক যারা বেশি কমপ্লেক্সিটিতে ভরা, তারা কন্ডেম করে। কন্ডেম মানে কি, কন্ডেম মানে হচ্ছে নিন্দে করা, তারা ভৎসনা করে, নিন্দে করে। অ্যান্ড ওয়াইজ মেন, আর বিজ্ঞ লোকেরা কি করে, ইউজ দেম, পড়াশোনাকে ব্যবহার করে। বিজ্ঞ লোকেরা কি করবে, বিজ্ঞ লোকেরা কখনো পড়াশোনার বদনাম করবে না, এবং অ্যাডমায়ারের সাথে সাথে তারা ইউজ করবে। ফর, কারণ, দে টিচ নট দেয়ার ওন ইউজ, কারণ তারা তারা শেখায় না তাদের নিজস্ব ব্যবহারের জন্য, তারা শেখান না নিজস্ব ফল লাভের জন্যে, ওন ইউজের জন্য, নিজের ব্যবহারের জন্য তারা শেখান না, তারা ব্যবহার করেন ভাষাকে, পড়াশোনাকে। বাট দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম, কিন্তু ওইগুলো ছাড়া, পড়াশোনা ছাড়া তো জ্ঞান সম্ভব না, উইজডম বিচক্ষণতা। উইদাউট দেম, উইদাউট স্টাডিজ উইজডম ইজ নট পসিবল। অ্যাকর্ডিং টু ফ্রান্সিস বেকন, wisdom is only possible when you study, পড়াশোনার মাধ্যমে, উইদাউট দেম অ্যান্ড অ্যাভাব দেম, এবং পড়াশোনার সেইগুলোর ওপরেও কী করতে হবে, ওন বাই অবজারভেশন, ওন বাই এক্সপিরিয়েন্স, অবজারভেশন মানে পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের মাধ্যমে সেইগুলোকে অর্জন করতে হবে, পর্যবেক্ষণের দরকার আছে, অবজারভেশন, ওন বাই অবজারভেশন, জ্ঞান অর্জন করতে হবে। রিড নট টু কন্ট্রাডিক্ট, ফ্রান্সিস বেকন বলছেন, রিড নট টু কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট মানে বিরোধিতা করা, বিরোধের জন্য পড়াশোনা শিখো না, পড়ো না, শুধু তর্ক বিতর্ক, কন্ট্রাডিক্ট করবে, দ্বন্দ্ব করবে, কন্ট্রাডিক্ট মানে দ্বন্দ্ব করা, বিরোধিতা করা, বিরোধ করার জন্যে পড়াশোনা করো না। অ্যান্ড কনফিউট, এবং খণ্ডন করার জন্যে কোনো
কনফিউট মানে কি খণ্ডন করা, অর্থাৎ প্রমাণ, ভুল প্রমাণ করা। পড়াশোনা করে তুমি পড়ে কোনো কিছুকে ভুল প্রমাণ করার জন্য শুধু পড়বে, প্রতিপন্ন করা, ভুল প্রমাণিত প্রতিপন্ন করা, সেটা করো না, খণ্ডন করে দিও না। নট টু বিলিভ, বিশ্বাসও করো না। অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড, এবং সহজে সব কিছু মেনেও নিও না। অর্থাৎ কোনো অবাস্তব কিছু বিশ্বাস করো না, এবং সব কিছুকে আবার মেনে নিলেও হবে না। পড়াশোনার উদ্দেশ্যগুলো বুঝতে হবে, কেন আমরা পড়ব। এখানে কিন্তু লেখক খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, শুধু কথা খুঁজো না এবং আলোচনার শুধু খুঁজে বেরিও না। আলোচনার মাধ্যমে শুধু আলোচনা করো না, শুধু আলোচনা খুঁজছো, তা সেটা করলে হবে না। বাট কি করতে হবে? ডিসকোর্স মানে ডিসকাশন, আমি আগেই বলেছি। বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, ওয়ে মানে ওয়ে করা, অর্থাৎ ওজন করো, মাপো, মাপতে হবে পড়াশোনাকে, মেজার করতে হবে, অ্যান্ড কনসিডার, এবং বিবেচনা করা শিখতে হবে। পড়াশোনার মাধ্যমে আমরা কিন্তু কখনোই কন্ট্রাডিক্ট করব না, বিরোধিতা করব না, এবং কোনো কিছুকে কনফিউটও করব না, মানে অগ্রাহ্য, ভুল প্রমাণিত বলে প্রতিপন্ন করব না। যুক্তি দিয়ে আমরা সব কিছু ভাবব। কারোর সঙ্গে বিরোধিতা করার জন্য শুধু পড়ব তা নয়, জ্ঞান অর্জনের জন্য পড়তে হবে। আর শুধু আলোচনা খুঁজবো তা না, আমাদের পরিমাপ, যথাযথ পরিমাপ করতে হবে পড়াশোনার জন্য, এবং বিবেচনাও করতে হবে। তারপর কি বলছেন, খুব ইম্পর্ট্যান্ট জায়গা, এবার আমি আসছি। দেখো কি বলছে, সাম বুকস আর টু বি টেস্টেড। এবার তাহলে কেমন পড়াশোনা আমাদের করতে হবে? সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই চেখে দেখতে হবে, টেস্টেড, স্বাদ গ্রহণ করতে হয়। সব বই পড়তে হয় না, সব বই, পৃথিবীতে প্রচুর বই আছে, শুধু কি পড়েই যাব আমরা? না। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই চেখে দেখতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। আদার্স টু বি সোয়ালোড, আর কিছু অন্য বইগুলোকে কি করতে হবে? সোয়ালোড মানে ওষুধের মতো গিলে খেতে হবে, গিলে খেতে হবে, অর্থাৎ রেড থরলি, টু বি রেড থরলি, সম্পূর্ণরূপে পড়তে হবে। যেন যেরকম আমরা ওষুধ গিলে খাই, তারপরে আমাদের বিভিন্ন অর্গ্যানে ওষুধ পৌঁছে যায়, সেরকম পড়াশোনাও সংস্পৃক্ত হবে আমাদের ব্রেনে। অ্যান্ড সাম ফিউ, আর কিছু বই টু বি চিউড, সেগুলোকে আবার চিবাতে হবে, শুধু গিললে হবে না, গিলে খেলে হবে না, এগুলোকে চেবাতে হবে অনেকক্ষণ ধরে। অ্যান্ড ডাইজেস্টেড, তারপরে চিবিয়ে হজম করতে হবে, অর্থাৎ খুব অ্যাটেন্টিভলি পড়তে হবে। এই চিউড অ্যান্ড ডাইজেস্টেড বলতে বোঝানো হয়েছে অ্যাটেন্টিভলি আমাদেরকে পড়তে হবে, কেয়ারফুলি আমাদের পড়াশোনা করতে হবে। দ্যাট ইজ, যেটার অর্থ হলো, সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, কিছু বই বলতে গেলে, দ্যাট ইজ যথা, সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, আংশিক পড়তে হবে, অর্থাৎ সম্পূর্ণ পড়ার দরকার নেই, সারমর্মটা পড়লেই হবে। অর্থাৎ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, অর্থাৎ একটা অংশ, কিছুটা পড়লাম কিছু বইয়ের। আদার্স টু বি রেড, অন্যগুলোকেও পড়তে হবে, বাট নট কিউরিয়াসলি, কৌতূহলের সাথে নয়। কিছু বই আছে সেগুলো কৌতূহলের সঙ্গে পড়ার দরকার নেই, অর্থাৎ খুব অ্যাটেন্টিভলি, সিরিয়াসলি বা কিউরিয়াসলি, কৌতূহল, উইলিং, খুব প্রচণ্ড ইচ্ছা সহকারে পড়ার প্রয়োজন নেই। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোলি, কিছু বই আবার সম্পূর্ণ পড়তে হবে, এই জায়গাটা সম্পূর্ণ মুখস্থ করতে হবে এবং বলার, তোমরা লেখার প্র্যাকটিস করবে। সাম ফিউ বুকস, এখানে সাম ফিউ বুকস টু বি রেড, পড়তে হবে হোলি মানে কমপ্লিটলি, মানে থরলি, মানে সম্পূর্ণরূপে, টোটালি। অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, ডিলিজেন্স মানে হচ্ছে অধ্যবসায়ের সাথে, ডিলিজেন্স পরিশ্রমের সাথে, অধ্যবসায় অর্থাৎ গভীরভাবে পড়তে হবে, অ্যান্ড অ্যাটেনশন মনোযোগ সহকারে পড়তে হবে। সাম বুকস অলসো মে বি রেড, কিছু বইকে আবার পড়া যেতে পারে বাই ডেপুটি,
ডেপুটি মানে কি অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ অন্য কাউকে দিয়ে পড়ানো, কেউ সহায়ককারী, ডেপুটি, ডেপুটি দিয়ে পড়িয়ে নিলে, অ্যাসিস্ট্যান্ট পড়ে দিল, বা কারোর থেকে পড়াটা তার মুখ থেকে শুনলে শোনা যেতে পারে। অ্যান্ড এক্সট্র্যাক্টস মেড অফ দেম, এবং সেখান থেকে যে উদ্ধৃতাংশ, যে সার মর্মটা, এক্সট্র্যাক্ট মানে এখানে সারাংশ, যে সারাংশ বা সামারি, যে সামারি, এখানে সামারি, সামারি বলছে, কি বলছে, সামারি, এক্সট্র্যাক্ট মেড অফ দেম, সেইগুলো থেকে যে সারাংশ আসছে বাই আদার্স, অন্যরা যে সারাংশ করে দিচ্ছে সেটা পড়লেই হবে। বাট কিন্তু দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্ট্যান্ট আর্গুমেন্টস, কিন্তু সেগুলো কিন্তু হতে হবে কম গুরুত্বপূর্ণ আর্গুমেন্টস, যুক্তি, কম গুরুত্বপূর্ণ যুক্তি সম্পন্ন হতে হবে, অর্থাৎ কম গুরুত্ব আছে যে বইগুলোর, সেইগুলোর ক্ষেত্রে সারমর্মটা জানলেই যথেষ্ট। অ্যান্ড এবং দ্য মিনার সর্ট অফ বুকস, এই যে মিনার সর্ট অফ বুকস মানে কি, মিনার মানে কি, মিন থেকে এসছে হীন, একটু যেগুলো মিন থেকে, মিনার হীন টাইপের, অর্থাৎ একটু চলনশীল নয়, মানে চলমান বই, জাস্ট লেখার জন্য লিখেছে, চটকদার, চটকদার বইপত্তর, মিনার বলছে। অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস, যেগুলো একটু কম গুরুত্ব সম্পন্ন, এখানে মিনার মানে লেস ইম্পর্ট্যান্ট সর্ট অফ বুকস, সেই ধরনের বইগুলো, এলস অন্যথায় যেটা বলা যায় ডিস্টিল্ড বুকস, যাকে বলছে ডিস্টিল্ড বুক, ডিস্টিল্ড মানে কি, ডিস্টিল্ড ওয়াটার, অর্থাৎ স্বচ্ছ, একবারে চটকদার, একবারে পরিষ্কার স্বচ্ছ কাচের মতো, তাকে বলে ডিস্টিল্ড, বিশুদ্ধ। বুকস আর লাইক কমন ডিস্টিল্ড ওয়াটার্স, সেগুলো সাধারণ ডিস্টিল্ড জলের মতো। সেখানে কি থাকছে, ফ্ল্যাশি থিংস থাকছে, সেখানে কি থাকছে, ফ্ল্যাশি থিংস, অর্থাৎ সেখানে চটকদার, চটকদার জিনিস থাকছে, ফ্ল্যাশি মানে চটকদার, লোক দেখানো, শো অফ, লোক দেখানো, চটকদার, চটকদার, চটকদার বই, অর্থাৎ একটু ডিস্টিল্ড ওয়াটারের মতো, চটকদার, ফ্ল্যাশি থিংস মানে চটকদার জিনিসপত্র আছে, যেখানে পড়তে ইচ্ছা করবে, একটুখানি পড়া গেল, কমন ডিস্টিল ওয়াটার্স, এগুলো হচ্ছে মিনার সর্ট অফ বুকস, বাজার চলতি বই। রিডিং মেক্থ, মেক্থ মানে মেক্স, মেক্স, রিডিং কি করছে, লেখক বলছেন, ফ্রান্সিস বেকন বলছেন, রিডিং মেক্থ, মেক্থ হচ্ছে মেক্স, আর্কেইক ফর্ম, এগুলোকে বলা হয় আর্কেইক ফর্ম। রিডিং মেক্থ মানে মেক্স আ ফুল ম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা আন্ডারলাইন করতে হবে। রিডিং কি করে, পড়াশুনো, পড়া আমাদেরকে একটা সম্পূর্ণ কমপ্লিট ম্যান, দি কমপ্লিট ম্যান করে, ফুল ম্যান, মানুষ তৈরি করে। কনফারেন্স কি করে, আর রেডি ম্যান, কনফারেন্স মানে কি, আলোচনা, অর্থাৎ সংলাপ, কনফারেন্স মানে সংলাপ, সংলাপ প্রস্তুত করে দেয়, রেডি ম্যান করে দেয়। অ্যান্ড রাইটিং আর লেখা, অ্যান এক্স্যাক্ট ম্যান, আর লেখা কি করে, লেখা লিখতে লিখতে কি হয়, একজন সঠিক মানুষ হয়, এক্স্যাক্ট যথাযথ মানুষ তৈরি করা হচ্ছে লেখা। অ্যান্ড দেয়ার ফোর, এবং অতএব, আর অতএব, ইফ আ ম্যান রাইট লিটল, যদি একজন মানুষ, একজন যদি লেখে, খুব কম লেখে, তাহলে হি হ্যাড নিড হ্যাভ, তাহলে তার থাকতে হবে আ গ্রেট মেমোরি, তার একটা বিরাট মেমোরি থাকতে হবে, বিরাট মেমোরি, স্মৃতিশক্তি প্রখর হতে হবে, যদি লেখা কেউ কম করে, কম লিখলে কিন্তু মেমোরি বেশি থাকতে হবে। ইফ হি কনফার লিটল, কনফার মানে কনফারেন্সের ভার্ব হচ্ছে কনফার, কনফার মানে সংলাপ করা, আলোচনা করা, সভা করা। ইফ হি কনফার লিটল, সে যদি সংলাপ কম করে, কনভার্স, কনফার মানে কনভার্স, অল্প যদি কথাবার্তা বলে,
কথা কম বলে, হি হ্যাড নিড আলোচনা কম করে, হি হ্যাড নিড হ্যাভ আ প্রেজেন্ট উইট, তার কিন্তু প্রেজেন্ট উইট থাকতে হবে। প্রেজেন্ট উইট মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি, উপস্থিত বুদ্ধি থাকতে হবে বেশি। অ্যান্ড ইফ হি রিড লিটল, সে যদি অল্প পড়ে, খুব কম পড়ে, তাহলে হি হ্যাড নিড হ্যাভ, তাকে থাকতে হবে মাচ কানিং, ধূর্ততা। কানিং মানে ধূর্ততা, চালাকি, অর্থাৎ তাকে কিন্তু খুব চালাক হতে হবে, তার ধূর্ততা থাকতে হবে প্রচণ্ড পরিমাণে। টু সিম টু নো, যেন তাকে মনে হয়, সিম মানে মনে হওয়া, টু নো জানা, সে যেন মনে করে, তাকে যেন মনে হয় সে জানে, দ্যাট হি ডোথ নট, ডথ নট মানে ডাজ নট, এটাও আর্কেইক ফর্ম, আগেকার লেখা, ডাজ নট, দ্যাট হি ডাজ নট মানে সে যে জানে না সেটা যেন মনে না হয়, তাই তাকে চালাক হতে হবে। হিস্ট্রিস, বেকন বলছেন এটা ফিলোসফি। ও বেকন কিন্তু একজন ফিলোসফারও ছিলেন, প্রখ্যাত ফিলোসফার। হিস্ট্রিস মেক মেন ওয়াইজ, ইতিহাস কি করে, ইতিহাস বিদ্যা, অর্থাৎ ইতিহাসে যদি তুমি পড়ো তাহলে ইতিহাস বিজ্ঞ তৈরি করে, মানুষকে জ্ঞানী, জ্ঞানী করে, পণ্ডিত করে। পোয়েটস উইটি, কবি অর্থাৎ কবিতা কি করে, উইটি করে, উইটি মানে হচ্ছে বুদ্ধি, বুদ্ধি বৃদ্ধি করে, বুদ্ধিমত্তা সম্পন্ন করে তোলে। দ্য ম্যাথমেটিক্স সাটল, আর ম্যাথমেটিক্স করে তোলে সূক্ষ্ম, পারফেক্ট, নিখুঁত করে, ম্যাথমেটিক্স সাটল করে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, আর সাধারণ দর্শন, স্বাভাবিক দর্শন শাস্ত্র কি করে, ডিপ, গভীর করে তোলে। মোরাল, মোরাল মানে মোরাল স্টাডি, অর্থাৎ নীতি শিক্ষা। তাহলে ফিলোসফি দর্শন আমাদেরকে গভীর করে তুলছে, অর্থাৎ গভীর মানে থিঙ্কিং পাওয়ার, ডিপ থিঙ্কিং পাওয়ারটাকে বাড়ায়। মোরাল গ্রেভ, মোরাল আমাদেরকে কি করছে, নীতিশিক্ষা আমাদেরকে খুব গুরুগম্ভীর করে তুলছে, গাম্ভীর্যপূর্ণ অর্থাৎ গম্ভীর। লজিক অ্যান্ড রেটোরিক, লজিক মানে যুক্তি, অ্যান্ড রেটোরিক মানে কি, রেটোরিক মানে হচ্ছে অলঙ্কার, অর্থাৎ অলঙ্কার, বাগাড়ম্বর পূর্ণ উক্তি, বাগাড়ম্বর পূর্ণ উক্তি এবং লজিক দিয়ে বোঝানোর যে উক্তি, এবল টু কন্টেন্ট, সেটা আমাদেরকে কি করে, কন্টেন্ট মানে ডিবেট, কন্টেন্ট মানে ডিবেট, বিতর্ক করতে সক্ষম করে তোলে লজিক আর রেটোরিক। তাহলে কোন সাবজেক্ট কি করে, ম্যাথমেটিক্স সাটেল করে, ন্যাচারাল ফিলোসফি ডিপ করে, মোরাল গ্রেভ করে, লজিক অ্যান্ড রেটোরিক কন্টেন্ট করে, এইগুলো সব মুখস্থ করতে হবে। অ্যাভান্ট স্টুডিয়া ইন মোডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাভান্ট স্টুডিয়া ইন মোডস, ইট ইজ আ ল্যাটিন ফ্রেজ। অ্যাভান্ট স্টুডিয়া ইন মোডস, যার অর্থ দাঁড়ায় স্টাডিজ পাস ইন্টু ক্যারেক্টার, স্টাডিজ পাস ইন্টু ক্যারেক্টার্স, বা বলা যায় অন্যভাবে কি বলবো, স্টাডিজ, স্টাডিজ যদি ভাষায় বলি, স্টাডিজ ডিটারমাইন ক্যারেক্টার, ডিটারমাইন ক্যারেক্টার, অর্থাৎ পড়াশোনা কি করে, চরিত্র, চরিত্র তৈরি করে। অ্যাভান্ট স্টাডিয়া ইন মোডস, এটা হচ্ছে ওভিডের লেখা হিরোইডস, হিরোইডস বলে একটি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অ্যাভান্ট স্টাডিয়া ইন মোডস ল্যাটিন ফ্রেজ, যার অর্থ দাঁড়ায় স্টাডিজ ডিটারমাইন ক্যারেক্টার বা স্টাডিজ পাস ইন্টু ক্যারেক্টার, পড়াশোনা কিন্তু ক্যারেক্টারের ওপর ছাপ ফেলে। স্টাডিজ পাস ইন্টু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স, অর্থাৎ আচরণের কিন্তু প্রভাব ফেলে, অর্থাৎ চরিত্র গঠন করে। নেই, দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট, তাহলে নেই মানে নো, এটাও আর্কেইক ফর্ম, নেই মানে নো, নেই মানে নো, নো, দেয়ার ইজ নো স্টোন, স্টোন মানে কি, প্রস্তর বা পাথর, এখানে বোঝাচ্ছে বাধা, প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা নেই। অর ইম্পেডিমেন্ট মানে বাধা বিপত্তি, বাধা প্রতিবন্ধকতা বলে কিছু নেই। ইন দ্য উইট অর্থাৎ বুদ্ধিতে, ইন্টেলিজেন্সের মধ্যে কোনো বাধা বিপত্তি থাকতে পারে না। বাট মে বি রট আউট, কিন্তু সেগুলোকে
কি করা যায়, রট আউট। সেগুলোকে রট আউট করা যাবে, অর্থাৎ মোল্ডেড, মোল্ডেড করা যাবে। এখানে রট আউট মানে হচ্ছে মোল্ডেড, MOULDED, মোল্ডেড মানে শেপড, মোল্ডেড বা শেপড বাই ফিট স্টাডিজ, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট স্টাডিজ। ফিট স্টাডিজ মানে হচ্ছে প্রপার স্টাডিজ বা অ্যাপ্রোপ্রিয়েট স্টাডিজ, যথাযথ উপযুক্ত পড়াশোনার মাধ্যমে সেগুলোকে কিন্তু মোল্ডেড করা যাবে, একটা শেপ করা যাবে, শেপড, ওয়েল শেপড দেওয়া যাবে। তাই কোনো বাধা থাকতে পারে না বুদ্ধির মধ্যে। লাইক যেমন অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি, যেমন দেহের রোগ ব্যাধি, দেহের ব্যাধিগুলো, আমাদের মানব দেহে যেরকম বিভিন্ন ব্যাধি হয়, তার জন্য কি দরকার, মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, তার জন্য কিন্তু উপযুক্ত এক্সারসাইজ থাকতে পারে। উপযুক্ত এক্সারসাইজ আছে, যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, অর্থাৎ যেরকম রোগ সেরকম এক্সারসাইজেস, রোগ অনুসারী এক্সারসাইজেস আমরা করে থাকি। যা হবে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার এক্সারসাইজেস আর নিডেড। দেখা যায় কী বলছেন, বোলিং ইজ গুড, যেরকম বল করা, ক্রিকেট খেলার বল করা, ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস। রেইনস মানে কি, কিডনিজ, কিডনিজ, মানবদেহের যে কিডনিস তাকে বলে রেইনস। রেইনস মানে এখানে কিডনিস বলছে, স্টোন, স্টোন মানে বোন, স্টোন মানে বোন। তাহলে বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস, হাড় এবং কিডনির জন্য বোলিং কিন্তু সুস্বাস্থ্যকর। শুটিং, শুটিং দরকার, অর্থাৎ তীরন্দাজি, তীর ধনুক চালানো। তীরন্দাজি কিসের জন্য, ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, কিসের উপকার করবে, ফুসফুস এবং বক্ষ অর্থাৎ ছাতি, বুকের ব্যায়াম হবে। জেন্টাল ওয়াকিং, সাধারণ হাঁটা, ফর দ্য স্টমাক, এটা স্টমাককে ঠিক রাখবে, স্টমাক ব্যাধির জন্য কিন্তু একটু হাঁটাহাঁটি দরকার। তাহলে এক একটা রোগের জন্য, এক একটা ব্যাধির জন্য এক এক রকম এক্সারসাইজেস। রাইডিং ফর দ্য হেড, আর রাইডিং অর্থাৎ বিভিন্ন কিছুতে চড়া, সাইক্লিং বলো, গাড়ি চালানো বলো, ঘোড়ার পিঠে চড়া, এইসব চললে, ঘোড়ার পিঠে চললে ফর দ্য হেড, মাথা ব্যায়াম হবে। অ্যান্ড দ্য লাইক, বা আরও সো অন সো ফোর্থ, লাইক মানে সো অন সো ফোর্থ, আরও অন্যান্য এক একটা বডির এক একটা পার্টসের জন্যে, এক এক ব্যাধির জন্য এক এক রকম এক্সারসাইজেস বলেছেন লেখক। সো তাই ইফ আ ম্যানস উইট, যদি একজন মানুষের ইন্টেলিজেন্স অর্থাৎ মাইন্ড, উইট মানে মাইন্ড, এখানে উইট মানে মাইন্ড, কী বোঝাচ্ছে, মাইন্ড, যদি কোনো মানুষের মন বি ওয়েন্ডারিং, যদি ঘুরে বেড়ায়, অর্থাৎ যদি এক জায়গায় স্থির না থাকে, অস্থির হয়ে ওঠে, অর্থাৎ ওয়ান্ডারিং করছে, হ্যাঁ, লয়টারিং করছে, এক জায়গায় স্থির হচ্ছে না, মাথা স্থির হচ্ছে না, তখন কি করতে হবে, লেট হিম স্টাডি, তাহলে তাকে পড়তে হবে দ্য ম্যাথমেটিক্স, তাকে তাহলে কি করতে হবে, ম্যাথমেটিক্স করতে হবে, স্টাডি করতে হবে ম্যাথমেটিক্সে, তাহলে তার মনটা এক জায়গায় আসবে। ফর ইন ডেমনস্ট্রেশনস, আর ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ যখন সে কোনো কিছু ব্যক্ত করতে যাচ্ছে, কোনো কিছু যখন তুলে ধরতে যাচ্ছে বা বোঝাতে যাচ্ছে, ডেমনস্ট্রেশনস, আমরা যেরকম পড়ানোর সময় ডেমনস্ট্রেশনস হয়, বা তুমি কিছু বলতে চাইছো, তুমি কোনো কোম্পানি রিপ্রেজেন্ট করছো, তখন যে ডেমনস্ট্রেশনসটা দেবে, বোঝাবে লোককে, সেটার জন্যে ইফ হিজ উইট, তার মন যদি বি কল্ড অ্যাওয়ে, সরে যায়, নেভার সো লিটল, এতটা পরিমাণেও যদি খুব কম পরিমাণেও যদি সরে যায়, অর্থাৎ মনটা সেই জায়গাতে থাকছে না ডেমনস্ট্রেশনের সময়, তখন হি মাস্ট বিগিন এগেন, তাহলে অর্থাৎ লাইনচ্যুত যদি হয়ে যায়, সে যদি তার মূল বক্তব্য থেকে সরে যায়, কল্ড অ্যাওয়ে, দূরে সরে যায় একটু হলেও, হি মাস্ট বিগিন এগেন, তাহলে আবার তাকে কিন্তু পুনরায় শুরু করতে হবে, আবার শুরু করতে হবে, দেখবে হয়ে যাচ্ছে ঠিক, এইভাবে করে ঠিক করতে হবে। ইফ, যদি হিজ উইট, তার মন, বি নট অ্যাপ্ট, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট, টু ডিস্টিংগুইশ, পৃথক করা, ডিস্টিংগুইশ মানে পার্থক্য নিরূপণ করা, অর ফাইন ডিফারেন্সেস, বা পার্থক্য যদি করতে না পারে, পার্থক্য যদি খুঁজে না পান,
কেউ, যে তার মন যদি অ্যাপ্ট না হয় ওই সময়, তাহলে লেট হিম স্টাডি দ্য স্কুল মেন। তাহলে সিদ্ধান্ত যখন সে নিতে পারছে না বা পার্থক্য যখন করতে পারছে না কোনো ঘটনার মধ্যে, কোনো কাজের মধ্যে যখন সে তার মনটাকে পার্থক্য নিরূপণ করতে পারছে না তার মন, তখন লেট হিম স্টাডি দ্য স্কুল মেন। তাহলে তাকে পড়াশোনা করতে হবে স্কুল মেনদের। এখন প্রশ্ন হচ্ছে স্কুলমেন কারা? স্কুলম্যান সম্বন্ধে বলতে গেলে বলতে হয় স্কুলম্যান হচ্ছে ইউরোপিয়ান স্কুলম্যান ওয়্যার দ্য প্রফেসর্স ইন মিডিয়েভাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিস, অর্থাৎ মধ্যযুগীয় আহ, ইউরোপিয়ান যে মধ্যযুগে যে ইউরোপিয়ান ইউনিভার্সিটিসগুলো ছিল সেই সময়, ট্রিনিটি কলেজ বলো, অক্সফোর্ড, ইউরোপের সেই প্রফেসর্স, এরা খুব ওয়েল নোন ছিলেন। এরা কি করতে পারতেন? এরা বিভিন্ন কিছুকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে পারতেন, তাই তাদেরকে স্কুলম্যান আখ্যা দেওয়া হয়েছিল। দে ওয়্যার নোন ফর দেয়ার মেথড অফ টিচিং, তাদের যে শিক্ষার যে পদ্ধতি, তাদের জন্য তারা বিখ্যাত ছিলেন। দে ওয়্যার ফেমাস ফর দেয়ার হেয়ার স্প্লিটিং অ্যানালাইসিস, অর্থাৎ ওনারা হেয়ার স্প্লিটিং অ্যানালাইসিস করতে পারতেন, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করতে পারতেন। চুলচেরা বিশ্লেষণ মানে একদম সূক্ষ্মভাবে ভাবা, তাদের থিঙ্কিং পাওয়ারটা ছিল সাংঘাতিক। এই স্কুলম্যানদের মধ্যে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো ব্রিটেনের ইতিহাসে, ইউরোপের ইতিহাসে স্কুলম্যান কারা ছিলেন? স্কুলম্যান ছিলেন অ্যানসলেম অফ ক্যান্টারবেরি, তারপরে পিটার অ্যাবেলার্ড, আলেকজান্ডার অফ হেলস, টমাস অ্যাকুইনাস, এই সমস্ত নামগুলো আছে। আলবার্টাস ম্যাগনাস, এরা হচ্ছে স্কুলম্যান গোষ্ঠীর একটা গোষ্ঠী স্কুলম্যান। অর্থাৎ কারা স্কুলম্যান? আবার বলছেন ফর, কারণ, কেন স্কুলম্যানদের পড়তে হবে? কারণ তারাই হলেন সিমিনি সেক্টরস। এই সিমিনি সেক্টরস মানে কি? সিমিনি সেক্টরস মানে দেখো স্প্লিটার্স অফ হেয়ার্স, অর্থাৎ হেয়ার স্প্লিটিং অ্যানালাইসিস, হেয়ার স্প্লিটার্স অফ হেয়ার্স, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণের জন্য এদেরকে ল্যাটিন একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে সিমিনি সেক্টরস বলা হয়, অর্থাৎ চুলচেরা বিশ্লেষক ছিলেন তারা। দে ওয়্যার ওয়েল নোন ফর দেয়ার হেয়ার স্প্লিটিং অ্যানালাইসিস। ইফ হি বি নট, ইফ হি ইজ নট, বি নট এরকম ব্যবহার করা যায়। ইফ হি বি নট অ্যাপ্ট, সে যদি অ্যাপ্ট না হয়, অর্থাৎ দক্ষ না হন, টু বিট ওভার ম্যাটার্স, কোনো ব্যাপারটাকে যদি সে বিট করতে না পারে, অর্থাৎ ডিল করা, বিট মানে এখানে ডিল, কোনো কিছুকে ডিল করতে যদি না পারে, কোনো ব্যাপার বা কেস, তাহলে কোনো আলোচনা, তাহলে অ্যান্ড টু কল আপ, এবং স্মরণ করতে, ওয়ান থিং একটা জিনিস, টু প্রুভ প্রমাণ করতে যদি না পারে, বিট ওভার ম্যাটার্স, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং, টু প্রুভ প্রমাণ করতে না পারে, অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, এবং অন্য আরেকটাকে ইলাস্ট্রেট ব্যাখ্যা যদি করতে না পারে, তাহলে কি করতে হবে? লেট হিম স্টাডি, তাহলে তাকে পড়তে হবে, কি পড়তে হবে? দ্য কেসেস কেসেস, অর্থাৎ আইনের পাঠ দিতে হবে তাকে, আইনের কেস, বিভিন্ন কেস নিয়ে তাকে নাড়াকাটা করতে হবে, ব্যাখ্যা করতে হবে, তাহলে তার মধ্যে কোনো কিছুকে ডিল করা সহজ হবে। এটাই লেখক বলতে চেয়েছেন। লয়ার্স কেসেস তাহলে স্টাডি করতে হবে, তবে সে প্রমাণ করতে পারবে কোনো কিছুকে, বা ইলাস্ট্রেট করা সহজ হবে। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড, তাই মনের প্রত্যেকটা ডিফেক্টের জন্য, ত্রুটি বা দোষ বা ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট, মানে মে হ্যাভ আ স্পেশাল ট্রিটমেন্ট। প্রত্যেকটা ডিফেক্টের জন্যে আলাদা আলাদা বিশেষ বিশেষ রিসিপ্ট আছে, অর্থাৎ ট্রিটমেন্ট আছে। প্রত্যেকটা ডিফেক্টের আলাদা আলাদা কিন্তু সমাধান সূত্র আছে। তাই এই যে অফ স্টাডিজ আমরা পড়লাম, এই প্রবন্ধেতে আমরা তাহলে কি বুঝলাম? এই প্রবন্ধেতে লেখক তুলে ধরতে চেয়েছেন যে স্টাডিজ কেন আমরা করব, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টাডি, স্টাডির ইম্পর্টেন্স কী, আর স্টাডি আমাদেরকে কি শেখাচ্ছে, আর কোনগুলো আমরা বেশি পড়ব, কোনগুলোকে পড়ব না, কাদেরকে পড়তে হবে, কি কি পড়তে হবে, সব কিন্তু বলেছেন। অর্থাৎ স্টাডিজ মোল্ড আওয়ার ক্যারেক্টার, স্টাডিজই আমাদের চরিত্রকে কিন্তু মোল্ড করে।